নীলগঞ্জ থেকে বাবলুর একটা চিঠি এসেছে। চিঠি কার কাছে লেখা বোঝা যাচ্ছে না, কারণ কোনো সম্বোধন নেই। চিঠির বক্তব্য সার্বজনীন। আমি ভালো আছি, তুমি কেমন আছো? ইতি বাবলু। চিঠি যেমনই হোক, চিঠির সঙ্গের শিল্পকর্মটি অসাধারণ। একটি 3 মাথাওয়ালা গরু ঘাস খাচ্ছে। মনোয়ারা ছবি দেখে আঁতকে উঠে বললেন, তোমাকে কতবার বলেছি বৌমা, ছোঁড়াটার মাথা খারাপ। তুমি তো বিশ্বাস করো না। দেখো, একটা গরু এঁকেছে, মাথা 3টা। নীলু হাসতে হাসতে বলল, ছেলে মানুষ। ছেলে মানুষ হলেই 3 মাথার গরু আঁকতে হবে? ছি ছি, কি ঘেন্নার কথা। ছবি দেখে টুনি বেশ মন খারাপ করল। বাবলু যে ছবি আঁকতে পারে তাই তার জানা ছিল না। তাও এমন সুন্দর ছবি যা সবাইকে কত আগ্রহ নিয়ে দেখছে। টুনি তার মাকে ধরল। মা, গরু আঁকা শিখিয়ে দাও না। নীলু বিরক্ত হয়ে বলল, গরু আঁকা আমি জানি না মা, তোমার দাদুর কাছে যাও। না, তুমি শিখিয়ে দাও। দেখছো না আমি একটা চিঠি পড়ছি, কেন বিরক্ত করছো টুনি? না, তুমি শিখিয়ে দেবে, বলো তুমি। নীলু মেয়ের গালে একটা চড় বসিয়ে দিল। টুনি ইদানিং খুব বিরক্ত করছে। যা একবার বলবে তাই করতে হবে। গত রাতেও তাই করেছে। রাতে খাবার টেবিলে বলে বসলো, পোলাও খাবো মা। নীলু বলল, পোলাও তো রান্না হয়নি, খাবে কি করে? এখন রাঁধো। কি বলছো টুনি, এখন পোলাও রাঁধবো কি? না, রাঁধতে হবে, এখনই রাঁধো। কাল পোলাও হবে, এখন খেয়ে নাও। তাহলে আমি খাবো না। টুনি টেবিল ছেড়ে উঠে গেল। কিছুতেই তাকে খেতে বসানো গেল না। সত্যি সত্যি রাত 10টায় রান্না চড়াতে হলো। মনোয়ারা গজগজ করতে লাগলেন, একটা মাত্র বাচ্চা, এরকম তো করবেই। 3-4টা ভাই বোন থাকলে এমন হতো না। কি আর করা যাবে? সবাই হয়েছে আধুনিক, একটা মাত্র বাচ্চা। ছেলে হলেও একটা কথা ছিল, মেয়ে পরের বাড়ি চলে যাবে। কিছুদিন থেকেই মনোয়ারা এই লাইনে কথাবার্তা বলছেন। কথার সারমর্ম হচ্ছে, আরও ছেলেপুলে দরকার। বংশ রক্ষার জন্য হলেও ছেলে দরকার। তাছাড়া এক সন্তান সংসারে অলক্ষ্মী ডেকে আনে। এইসব কথাবার্তা হয় কাজের মেয়েটির সঙ্গে, কিন্তু উদ্দেশ্য নীলু। সেদিন নীলু অফিসে যাবার সময় শুনল মনোয়ারা কাজের মেয়েটিকে বলছেন, এক সন্তান সংসারে থাকলে কি হয় জানিস? একা একা থাকে তো, কাজেই অলক্ষ্মীকে ডাকে। তখন অলক্ষ্মী এসে সংসারে ঢুকে পড়ে, আর অলক্ষ্মী একবার সংসারে ঢুকলে উপায় আছে, সব ছারখার হয়ে যায়। নীলু শুনেও না শোনার ভান করে। মাঝে মাঝে বড় বিরক্ত হয়। তার শাশুড়ির মাথায় একবার কোনো জিনিস ঢুকে পড়লে খুব মুশকিল। তিনি সেটা নিয়ে দিনের পর দিন কথা বলবেন। অন্য কি ভাবছে না কি ভাবছে তা নিয়ে মোটেও মাথা ঘামাবেন না। মানুষ এরকম একচোখা হয় কিভাবে? তবে টুনি যে বেশ নিঃসঙ্গ তা নীলু বুঝতে পারে। নিঃসঙ্গ মানুষ খুব জেদি হয়। টুনি যেমন হয়েছে। একটু আগে সে চড় খেয়েছে, চোখে পানি আসেনি, মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। নীলু বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি গরু আঁকতে পারি না, একবার তো বললাম। তুমি পারো। তুমি বললেই তো হবে না টুনি, আমাকে আঁকা জানতে হবে। তুমি জানো। নীলু দ্বিতীয় চটটা বসালো। টুনি এতেও কাঁদল না। কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থেকে চলে গেল। মনোয়ারা পুরো দৃশ্যটি দূর থেকে দেখছিলেন। তিনি বললেন, বেশ করেছ, ভালো করেছ। শুধু যন্ত্রণা করে, শুধুই যন্ত্রণা করে। নীলুর বেশ মন খারাপ হলো। তার শাশুড়ি এরকম কেন বলবেন? দাদু নানুরা সংসারে থাকেন কেন? নীলু নিজে যখন টুনির মতো বয়সী তখন তার দাদি থাকতেন তাদের সঙ্গে। চোখে ভালো দেখতেন না, হাঁটা চলাতেও কষ্ট হতো। অথচ কেউ যদি নীলুকে কড়া কোনো কথা বলেছে, উনি ছুটে এসে চিলের মতো ছোঁ দিয়ে নীলুকে নিয়ে গেছেন। আর কি রাগ! একবার নীলু একটা কানের দুল হারিয়ে ফেলেছে। নীলুর মা তাকে খুব মার দিলেন। নীলুর দাদি এসে বললেন, বৌমা, তোমার এত সাহস, তুমি আমার সামনে মেয়েটাকে মারলে? কানের দুল হারিয়েছে,
তো কি হয়েছে? জিনিস হারায় না? তুমি বুঝি সারা জীবনে কিছু হারাওনি? নীলুর মা বললেন, আমার ভুল হয়ে গেছে মা, এরকম আর হবে না। নীলুর দাদি সেদিন ভাত খেলেন না, সবার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিলেন। নীলুর মা অনেক কান্নাকাটি করে হাত পা ধরে তার রাগ ভাঙালেন। সংসারে দাদি নারীরা এরকমই তো হবেন, এটাও কিন্তু কথা। টুনির দাদির মতো মুখ কুঁচকে বলবেন না, মেরেছ, বেশ করেছ, ভালো করেছ, শুধু যন্ত্রণা করে। নীলুর মনে হলো চাকরি করতে গিয়ে সে অফিসের সঙ্গে বড় বেশি জড়িয়ে পড়েছে, অবহেলা করছে তার মেয়েকে। মারা বাচ্চাদের হাত ধরে ধরে স্কুলে নিয়ে যান, ফিরিয়ে আনেন। সারা পথে বাচ্চারা মনের আনন্দে কত গল্প করে মার সঙ্গে যায়, স্কুলের গল্প, বন্ধু বান্ধবদের গল্প। টুনির সে সুযোগ নেই। নীলু ঠিক করলো আজ অফিসে দেরি করে যাবে, টুনিকে নিজে স্কুলে পৌঁছে দেবে। বিকেলে তাকে নিয়ে কেনাকাটা করতে যাবে, কয়েকটা গল্পের বই, একটা স্কুল ব্যাগ, এক বাক্স ভালো চকলেট। বাবলু না থাকায় মেয়েটা খুব একা হয়ে গেছে। মামার কুলখানি তো কবেই হয়েছে, এখনো তারা আসছে না কেন কে জানে। দুলাভাই মানুষটা কাণ্ড জ্ঞানহীন, কে জানে, হয়তো নীলগঞ্জে খুঁটি গেড়ে বসে গেছে। ছেলের স্কুলের কি হবে কিছুই ভাবছে না। টুনি তার মার সঙ্গে স্কুলে যাবার কোনো আগ্রহ দেখালো না, কঠিন মুখে বলল, আমি তোমার সঙ্গে স্কুলে যাব না। কেন? আমি কি দোষ করেছি? আমি যাব না। দুজনে গল্প করতে করতে যাব। বললাম তো যাব না। বিকেলে তোমাকে নতুন স্কুল ব্যাগ কিনে দেব। না না না। তুমি খুব অবাধ্য হয়েছ টুনি। হয়েছি, ভালো করেছি। মনোয়ারা ভেতর থেকে বললেন, বৌমা একটা চড় দাও, তেজ বেশি হয়ে গেছে, তেজ একটু কমুক। নীলু অফিসে চলে গেল, তার মন বিষণ্ণ। মেয়েটা অনেকটা দূরে সরে গেছে, সে বুঝতে পারেনি। আজ মেয়েটাকে নিয়ে বেরোতে হবে, সারা সন্ধ্যা ঘুরবে। অফিসে পৌঁছতেই শরীফ সাহেব বললেন, আপা, আপনাকে বড় সাহেব আর্জেন্ট মেসেজ দিয়ে রেখেছেন, আপনি যেন আসামাত্র তার সঙ্গে দেখা করেন, খুব জরুরি। ব্যাপার কি? আপনাকে চিটাগাং যেতে হবে। কেন? আছে অনেক ব্যাপার। কবে যেতে হবে? আজই, আজ দুপুরের মধ্যেই রওনা হতে হবে। সে কি, বড় সাহেব নিজেও যাবেন? আমিও যাচ্ছি। 2 দিনের মামলা, কোম্পানির মাইক্রোবাস যাবে। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। দুপুরে রওনা হতে হলে হাতে একেবারেই সময় নেই। বাসায় যেতে হবে, জিনিসপত্র গোছগাছ করতে হবে, শফিককে খবর দিতে হবে। আচ্ছা, টুনিকে সঙ্গে নিয়ে গেলে কেমন হয়? না, তা কি করে হয়, সে থাকবে অফিসের কাজে ব্যস্ত, টুনি গিয়ে কি করবে? কি বিশ্রী ঝামেলা। নীলু রওনা হলো 1টার সময়। সে শফিকের সঙ্গে দেখা করে গেল, কিন্তু টুনির সঙ্গে দেখা হলো না। টুনির পড়ার টেবিলে একটা চিঠি লিখে গেল, মাগো, আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে। সেই মেয়ে যদি আমার উপর রাগ করে তাহলে আমার খুব কষ্ট হয়। আনিস গিয়েছিল দিনাজপুরের পঞ্চগড়ে, সেখানে হাত সাফাইয়ের একজন বড় ওস্তাদ থাকে। ঠিকানা জানা ছিল না। স্টার ফার্মেসির উল্টো দিকে তার বাসা, নাম ইনাম শেখ। স্টার ফার্মেসি নামে কোনো ফার্মেসির সন্ধান পাওয়া গেল না। ইনাম শেখের নামও কেউ শোনেনি। এতগুলি টাকা খরচ করে আসা। আনিসের ইচ্ছা করছে ডাক ছেড়ে কাঁদে। যাদের কাছ থেকে খবর নিয়ে এসেছে তারা ভুল খবর দেবে, এটা বিশ্বাস্যই নয়। ইনাম শেখ আছে নিশ্চয়ই, কেউ খোঁজ জানে না। ম্যাজিশিয়ানদের খোঁজ খবর কে আর রাখবে? এককালে মুগ্ধ ও বিস্মিত হবার জন্য মানুষ ম্যাজিক দেখত। আজকাল মানুষকে মুগ্ধ ও বিস্মিত করবার আয়োজনের কোনোই অভাব নেই। আনিস হাল ছাড়ল না। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, চায়ের দোকানের মালিক, সিনেমা হলের গেটকিপার সবাইকে জিজ্ঞেস করে, ভাই, আপনারা একটা খোঁজ দিতে পারেন? ইনাম শেখ ম্যাজিক দেখায়, হাত সাফায়ার খেলা জানে। উত্তরে সবাই বলে, উনার বাসা কোথায়? মানুষের নির্বুদ্ধিতায় তার গা জ্বালা করে। বাসা কোথায় জানা থাকলে সে জনে জনে জিজ্ঞেস করে বেড়াচ্ছে কেন? নিজেই তো যেতে পারত। আনিস ঠিক করল
সে সব মিলিয়ে 100 জনকে জিজ্ঞেস করবে। তারপর মাইক ভাকারা করে হারানো বিজ্ঞপ্তি দেবে, ভাই সব, ইনাম শেখ নামে একজন ম্যাজিশিয়ানের সন্ধান প্রার্থী, বয়স 50, মুখে দাড়ি আছে, রোগা, লম্বা, পরনে নীল লুঙ্গি। আনিস অবশ্য জানে না ইনাম শেখের বয়স 50 কিনা। মুখে দাড়ি, রোগা, লম্বা, এসব তার কল্পনা। দরিদ্র মানুষ এরকমই তো হয়। শেষ পর্যন্ত মাইকে বিজ্ঞপ্তি দেওয়ার দরকার হলো না, ইনাম শেখকে পাওয়া গেল। বয়স 60-এর উপরে, দুটি চোখেই ছানি পড়েছে, চলাফেরার সামর্থ্য নেই, ছেলের বাড়িতে থাকে, ছেলে মোটর মেকানিক, বাসা মেয়েদের হাই স্কুলের পেছনে, 2 কামরার একটা টিনের ঘর, চট দিয়ে ঘেরা বারান্দায় ইনাম শেখের জন্য খাটিয়া পাতা। বিকট দুর্গন্ধ আসছে লোকটির গা থেকে। কিছুক্ষণ পরপরই সে প্রবল বেগে মাথা চুলকাচ্ছে এবং বিড়বিড় করে বলছে, শালার উকুন। ঢাকা থেকে একজন লোক তার কাছে হাত সাফাইয়ের কাজ শিখতে এসেছে শুনে সে বলল, যা শালা ভাগ। বাড়ির ভেতর থেকে 10-11 বছরের একটি বালিকা বের হয়ে বলল, দাদার মাথা খারাপ, আপনি যান গিয়া, আপনারে মারব। আনিস বিস্মিত হয়ে বলল, সবাইকে মারে নাকি? হ, মারে, থুক দেয়, খুব বজ্জাত। বুড়ো ছানি পড়া চোখে তাকিয়ে আছে। যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে কিছু একটা করে বসতে পারে। তোমার দাদা ম্যাজিক জানে? না, খালি মানুষের শৈলে থুক দেয়, খুব বজ্জাত। আপনি যান গিয়া, আপনারে থুক দিব। আনিস একটু সরে দাঁড়ালো। এ বুড়োর কাছ থেকে কিছু পাওয়া যাবে না। এত দূর এসে চলে যেতেও মন সরছে না। আনিস অনুনয়ের স্বরে বলল, চাচা মিয়া, হাতের কাজ কিছু জানেন? বুড়ো কুৎসিত একটা গাল গিয়ে আনিসের দিকে সত্যি সত্যি থুতু ফেলল। অদ্ভুত নিশানা, সেই থুতু এসে পড়ল আনিসের প্যান্টে। ছোট মেয়েটা মজা পেয়েছে খুব, হাসতে হাসতে ভেঙে পড়ছে। হাসি থামিয়ে বলল, আপনারে কইলাম না বুড়া খুব বজ্জাত, বিশ্বাস হইল? তোমার নাম কি খুকি? ময়না। স্কুলে পড়ো? না। বুড়ো আবার থুতু দেবার জন্য তৈরি হচ্ছে। আনিস দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে এলো। শুধু শুধু এতগুলি টাকা নষ্ট হলো। ঢাকায় ফিরে গেলেও সমস্যা হবে। যে 2টি বাচ্চাকে সে প্রাইভেট পড়ায় তাদের মা কাটা কাটা স্বরে কথা শোনাবেন, কোথায় ছিলেন এই কদিন, বাচ্চাদের পরীক্ষার সময় আপনি যদি এরকম ডুব মারেন তাহলে কিভাবে হবে, একটা কাজ করছেন, দায়িত্ব নিয়ে করবেন না, আপনাকে তো রেগুলার বেতন দিচ্ছি, দিচ্ছি না। এইসব কথা অবশ্য সে গায়ে মাখে না। কোনো কথাই আজকাল সে গায়ে মাখে না। কেউ যদি গায়ে থুতু ফেলে তাও সে অগ্রাহ্য করতে পারে। এসব সহ্য হয়ে গেছে। তবে টিউশনি 2টি চলে গেলে তার কষ্ট হবে। রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখিয়ে বেড়াতে হবে। ঢাকায় ফেরবার পথে জাপানি এক ভদ্রলোকের সঙ্গে তার আলাপ হলো। ভদ্রলোকের নাম কাওয়ানা। বাসে তিনি বসেছেন আনিসের পাশে। টেকনিক্যাল টিমের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন। 3 বছর কাটিয়ে দেশে ফিরবেন। দেশে যাবার আগে বাংলাদেশ ঘুরতে বের হয়েছেন। হাসি খুশি ধরনের মানুষ। বয়স 50, কিন্তু দেখায় 30-এর মতো। ভালো বাংলাও বলতে পারেন। শুধু ক্রিয়াপদগুলোই একটু ওলট পালট হয়ে যায়। আনিস একজন ম্যাজিশিয়ান শুনে তিনি খুবই অবাক হলেন। আপনি কি একজন পেশাদার ম্যাজিশিয়ান? শখের ম্যাজিশিয়ান। পেশাদার ম্যাজিশিয়ান হবার মতো সুযোগ নেই। সুযোগ থাকলে হতেন? হ্যাঁ, হতাম। ম্যাজিকের ব্যাপারে আমার নিজেরও আগ্রহ। আমি দেশের একটা ম্যাজিক ক্লাবের সদস্য। আপনি নিজে ম্যাজিক জানেন? না, আমি জানি না। আমার দেখতে ভালো লাগে। আপনি কি ধরনের ম্যাজিক দেখান? যন্ত্র নির্ভর? জি না। যন্ত্রপাতি কোথায় পাবো? বেশিরভাগই পামিং এর কৌশল। পামিং কেমন জানেন? ভালোই জানি। এই সিগারেটের প্যাকেটটা হাতে লুকাতে পারবেন? হ্যাঁ, পারবো। আনিস মুহূর্তের মধ্যেই সিগারেটের প্যাকেট লুকিয়ে ফেলল। প্রথম ডান হাতে, সেখান থেকে অতি দ্রুত বাঁ হাতে, বাঁ হাত থেকে আবার ডান হাতে। জাপানি ভদ্রলোক মুগ্ধ হয়ে দেখলেন। এতটা তিনি আশা করেননি।
দয়া করে আরেকবার করুন। আনিস দ্বিতীয়বার করল। বাসের অনেকেই কৌতূহলী হয়ে দেখছে। দুটি ছোট বাচ্চা উঠে এসেছে আনিসের কাছে। জাপানি ভদ্রলোক বললেন, অপূর্ব! আমি এত চমৎকার পামিং এর আগে কখনো দেখিনি। পামিং এর কৌশল সবচেয়ে ভালো খেলা আপনার কোনটি? গোলাপ ফুলের একটি খেলা আমি দেখাই। শূন্য থেকে গোলাপ তৈরি করি, ওইটি চমৎকার খেলা। কটি গোলাপ বের করতে পারেন? গোটা 10 পারি। ভদ্রলোক আনিসের ঠিকানা রাখলেন। বললেন, আমি দেশে যাবার আগে অবশ্যই আপনার গোলাপের খেলা দেখে যাব। ভদ্রলোক তার কথা রাখলেন না। তবে কিছুদিন পর আনিস জাপান ইয়াং ম্যাজিশিয়ান সোসাইটির সম্পাদকের কাছ থেকে একটা চিঠি পেল, যার বক্তব্য হচ্ছে তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনিসকে নিমন্ত্রণ করছে তার গোলাপের খেলা দেখানোর জন্য। আনিসের যাওয়া আসার খরচ এবং 1 সপ্তাহ জাপানে থাকার খরচ সোসাইটি বহন করবে। আনিসের সম্মতি পেলেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আনিস দরজা বন্ধ করে অনেকক্ষণ শুয়ে রইল। কত আনন্দের খবর! কিন্তু এমন কষ্ট হচ্ছে কেন? সত্যি সত্যি তার চোখে পানি এসে গেছে। পৃথিবী বড়ই রহস্যময়। সে যদি ইনাম শেখ বলে এক বুড়োর খোঁজে না যেত, তাহলে হৃদয়বান ওই জাপানি ভদ্রলোকের সঙ্গে তার দেখাই হতো না। এই যোগাযোগের পেছনে কারোর অদৃশ্য হাত সত্যি কি আছে? কেউ কি আড়ালে বসে লক্ষ্য করছে আমাদের? অসীম করুণাময় কেউ। টুকটুক করে দরজায় টোকা পড়ছে। শাহানা যেমন করে টোকা দিত। আনিস বলল, কে? বিনা বলল, আমি। আনিস দরজা খুলল। বিনার মুখ গম্ভীর। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই সে কেঁদেছে, চোখ ফোলা ফোলা। কি খবর বিনা? দরজা ধরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসতে দিন। আনিস সরে দাঁড়ালো। বিনা ভেতরে ঢুকল। ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে বসল। আনিস বলল, কি হয়েছে বলো তো? আপনাকে কি মা কিছু বলেছেন? না, কিছু বলেননি। সত্যি করে বলুন। সত্যি বলছি। মা কিছুই বলেননি? না। আনিস ভাই, আপনি এই বাসা ছেড়ে চলে যান। আনিস বিস্মিত হয়ে বলল, কোথায় যাব? জানি না কোথায় যাবেন। মোট কথা, আপনি এখানে থাকবেন না। কাল ভোরে যেন আপনাকে আর না দেখি। কি হয়েছে বলো তো বিনা? কিছু হয়নি। কাল ভোরে চলে যাবেন। আমার যাবার তো কোনো জায়গা নেই। জায়গা না থাকলে রাস্তায় থাকবেন, ফুটপাতে ঘুমোবেন। এই শহরে হাজার হাজার লোক ফুটপাতে ঘুমায়। আপনিও ঘুমোবেন। যখন খাওয়া জুটবে না, ভিক্ষা করবেন। বিনা উঠে দাঁড়ালো। আনিসকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ছুটে বেরিয়ে গেল। আনিস বিনার অদ্ভুত কথাবার্তায় কিছুই বুঝল না। বোঝার কথাও নয়। বিনা কখনো পরিষ্কার করে কিছু বলে না। অর্ধেক কথা বলে, অর্ধেক নিজের মধ্যে রেখে দেয়। গত রাতে মার সঙ্গে তার বড় রকমের একটা ঝগড়া হয়েছে। ঝগড়ার শুরুটা এরকম: রাতে ঘুমোতে যাবার আগে লতিফা একটা ছবি আঁচলে লুকিয়ে বিনার ঘরে ঢুকে নানান কথাবার্তা বলতে লাগলেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে বিনা বলল, কি বলতে এসেছ বলে ফেলো, আমি ঘুমোবো। আঁচলে ওটা কি? কার ছবি? লতিফা বললেন, ছেলেটার নাম ইমতিয়াজ, ইন্টার্নি ডাক্তার। ইন্টার্নি ডাক্তারের ছবি আঁচলে নিয়ে ঘুরছো কেন? কি জন্য ঘুরছি তুই ভালোই জানিস। এমন করে আমার সঙ্গে কথা বলছিস কেন? আমি তোর মা না? মা, তুমি ছবি নিয়ে বিদেয় হও। এই ঘোড়ামুখী ছেলে আমার পছন্দ না। ছবি দেখলে ইচ্ছে করে ব্যাটার গালে একটা খামচি দেই। লতিফা স্তম্ভিত। কি ধরনের কথাবার্তা বলছে মেয়ে? সামান্য ভদ্রতা আদব কায়দাও কি সে জানে না? অশিক্ষিত মূর্খ মেয়েও তো নয়। লতিফা হিসিস করে বললেন, তোর সমস্যাটা কি আমি জানি। জানলে বলো। তোর গলার দড়ি বাঁধা আছে দোতলার ছাদে। ওই দড়ি না কাটলে তোর মুক্তি হবে না। দড়ি কেটে মুক্তি দিয়ে দাও। দেরি করছো কেন? তাই করব। হারামজাদাকে লাথি দিয়ে বের করব। গালাগালি করছো কেন মা? গালাগালি করব না তো কি করব? কোলে নিয়ে বসে থাকবো? হারামজাদা ছোট লোক। সকাল হোক, কানে ধরে বের করে দেব।
ফুটপাতের ছোকরা ফুটপাতে থাকবে, ভিক্ষা করবে। সকাল হলে বের করে দেবে? হ্যাঁ, দেবই তো। বেশ, দাও। বিনা হাই তুলল, মশারি ফেলতে ফেলতে বলল, সকাল পর্যন্ত অপেক্ষা করার দরকার কি? এখনই বিদেয় করে দাও। অপ্রিয় কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। তুমি মা দয়া করে এখন ওঠো, আমি ঘুমোবো। লতিফা উঠলেন। সেই রাতে তার ঘুম হলো না। অজানা আশঙ্কায় বুক কাঁপতে লাগলো। আনিস ছেলেটি শনি গ্রহের মতো এ বাড়িতে ঢুকেছে। বড় কোনো সর্বনাশ সে করবে, এটা তিনি অনুভব করছেন। যে করেই হোক একে বিদেয় করতে হবে। হাতে ৫০ টাকা ধরিয়ে দিয়ে বলা যায়, এখানে আমার কিছু অসুবিধা আছে, তুমি অন্য কোথাও যাও। না, এরকম বলা ঠিক হবে না। অসুবিধা আছে বলার দরকার কি? কোনোই অসুবিধা নেই। বলতে হবে, ছাদের ঘরটা আমাদের দরকার, কাজেই তুমি কোনো মেসে গিয়ে ওঠো। ঠান্ডা ঠান্ডা গলায় বলতে হবে, যাতে সে বুঝতে পারে যে এবার তাকে আসর ভেঙে উঠতে হবে। লতিফা গভীর রাতে বাথরুমে গিয়ে মাথায় পানি ঢাললেন। কপালের দুপাশে শিরা দপদপ করছে, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। ঠান্ডা পানি ঢেলেও সে যন্ত্রণার আরাম হলো না। বসার ঘরে একা জেগে বসে রইলেন। আনিসকে কি করে অতি ভদ্রভাবে অথচ শক্ত ভাষায় বাড়ি ছাড়ার কথা বলা যায় তাই ভাবতে লাগলেন। তাকে কিছু বলতে হলো না। বিনার কথাতেই কাজ হলো। পরদিন সন্ধেবেলা আনিস তার বিছানা ও সুটকেস গুছিয়ে বিদায় নিতে এলো। লতিফাকে বলল, বিনা কোথায় মামি? পড়ছে। ওকে একটু ডেকে দিন না। পড়াশোনার মধ্যে ডাকাডাকি করলে ও খুব বিরক্ত হয়। যা বলবার আমাকে বলো, ওকে আমি বলে দেব। আমি চলে যাচ্ছি মামি, অনেক দিন আপনাদের বিরক্ত করলাম। লতিফা বিব্রত স্বরে বলল, না না, বিরক্ত কিসের? নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছো, খুব ভালো কথা। যদি অজান্তে কোনো অন্যায় করে থাকি ক্ষমা করবেন মামি, কিছু মনে করবেন না, কিছু মনে রাখবেন না। লতিফা কি বলবেন ভেবে পেলেন না। অতি দ্রুত চিন্তা করেও এই ছেলেটির বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাতে পারলেন না। মামি, আপনি কি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট? না না, অসন্তুষ্ট হব কেন? তাহলে যাই মামি, আসসালামু আলাইকুম। লতিফা প্রায় জিজ্ঞেস করে ফেলছিলেন, কোথায় যাচ্ছ? শেষ মুহূর্তে নিজেকে সামলালেন। বাড়তি খাতির দেখানোর কোনো প্রয়োজন নেই। যাক, যেখানে ইচ্ছা। আবার উদয় না হলেই হলো। আনিস চলে গিয়েছে এই খবর বিনা সহজভাবেই গ্রহণ করল। কখন গিয়েছে, যাবার সময় কি বলেছে, এইসব নিয়ে কোনো আগ্রহ দেখালো না। অবহেলার ভঙ্গি করে বলল, গিয়েছে, ভালো হয়েছে, আপদ বিদেয় হয়েছে। তুমি এখন এক কাজ করো মা, চিলেকোঠার ঘরটা আমাকে পরিষ্কার করে দাও তো। লতিফা বিস্মিত হয়ে বললেন, ওই ঘর দিয়ে তুই কি করবি? ওখানে পড়াশোনা করব, ওটা হবে আমার রিডিং রুম, বেশ নিরিবিলি তো। লতিফা আর কথা বাড়ালেন না। এই প্রসঙ্গ নিয়ে বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। চাপা পড়ে থাকুক। চোখের আড়াল মানেই মনের আড়াল। নীলু চিটাগাং গিয়েছিল ২ দিনের জন্য। তাকে থাকতে হলো ৬ দিন। অফিসের কাজকর্মে এমন এক জ্বর তারা পাকিয়ে রেখেছে যা খোলার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না। ৩৬ লক্ষ টাকার হিসেবে গড়মিল। একবার অডিট হওয়ার পর দ্বিতীয়বার অন্য একটি কোম্পানিকে দিয়ে অডিট করানো হলো। তারা আবার সব ঠিকঠাক পেল। কোম্পানির একটি মাইক্রোবাস হরতালের দিন পুড়ে গেছে, এমন রিপোর্টও আছে। আবার গোপন চিঠিও আছে যে বাসটি বিক্রি করে দেওয়া হয়েছে। রং বদলে সেটা এখন চিটাগাং নাজিরহাট লাইনে ট্রিপ দেয়। চিঠিতে চেসিসের নাম্বার পর্যন্ত দেয়া। অফিসে বিভিন্ন লোকের ইন্টারভিউ নেওয়ার সময় মনে হয় কেউ সত্যি কথা বলছে না। এটাও বিশ্বাস্য নয়, এতগুলি লোকের সবাই মিথ্যা কথা বলবে কেন? নীলু অস্থির হয়ে পড়ল। অফিসের এই ঝামেলা তার আর সহ্য হচ্ছে না। সন্ধ্যাবেলা ডাকবাংলায় ফিরে তার কাঁদতে ইচ্ছে করে। চলে যাবে সেই উপায়ও নেই। তদন্তের দায়িত্ব তার উপর ক্রমে ক্রমে চলে আসছে। দায়িত্ব অস্বীকার করার সাহস তার নেই। রাতে তার ভালো ঘুম হয় না। এক রাতে ভয়াবহ একটা স্বপ্ন দেখল।
উলের কাঁটা নিয়ে টুনি খেলছে। হঠাৎ খোঁচা লাগলো চোখে। রক্তারক্তি কাণ্ড। ডাক্তার এলো এবং গম্ভীর মুখে বলল, একটা চোখে খোঁচা লাগলেও দুটি চোখই নষ্ট, তবে চিন্তার কিছু নেই, পাথরের চোখ লাগিয়ে দেব, আসল নকল কেউ বুঝতে পারবে না। নীলু স্বপ্নের মধ্যেই চেঁচিয়ে বলল, এসব আপনি কি বলছেন? ডাক্তার তার দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল, পাথরের চোখ আপনার পছন্দ না হলে মার্বেল বসিয়ে দিতে পারি। মার্বেলও খারাপ হবে না, অনেক রকমের রং আছে, আপনি নিজে পছন্দ করে নিতে পারেন। ঘুম ভেঙে গেল। নীলুর গা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। এরকম কুৎসিত স্বপ্ন মানুষ দেখে? এরকম স্বপ্ন দেখার পরও কি কেউ বাসায় ফেরে না, গিয়ে থাকতে পারে? কিন্তু নীলুকে থাকতে হলো। ঢাকায় যেদিন রওনা হলো সেদিন তার মনে হলো যেন কত দীর্ঘকাল বাইরে কাটিয়ে ফিরছে। ঢাকা পৌঁছেই দেখবে সব বদলে গেছে, সবাইকে অচেনা অচেনা লাগবে। টুনি সম্ভবত লজ্জা লজ্জা মুখে পর্দার আড়ালে থাকবে। লজ্জা ভাঙতে সময় লাগবে। ইস, কতদিন যে সে মেয়েটাকে দেখে না। কল্পনার সঙ্গে বাস্তব বোধহয় কখনোই মেলে না। নীলু ঢাকায় পৌঁছল বিকেলে। কিছুই বদলায়নি, সব আগের মতো আছে। টুনির হাতে একটা চকবার আইসক্রিম। আইসক্রিম তার জামা মাখামাখি হয়ে আছে। নীলু ভেবেছিল তাকে দেখেই টুনি ছুটে আসবে, তা হলো না। ঠিক সেই মুহূর্তে টুনির আইসক্রিমের একটা বড় অংশ ভেঙে পড়ে যাচ্ছে। সে তার ভাঙা টুকরো সামলাতে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। কেমন আছো মা? ভালো। তুমি আজ আসবে আমরা জানতাম। কিভাবে জানতে? আব্বু টেলিফোন করেছিল। তোমাদের আর সব খবর কি? দাদির একটা দাঁত পড়ে গেছে। তাই নাকি? হুম, দাদিকে পেতনির মতো লাগছে। ছি, এসব বলতে নেই টুনি। বললে কি হয়? আল্লাহ পাপ দেন। কাছে আসো মা, আমাকে একটু আদর করে দাও। হুম, তোমার গায়ে আইসক্রিমের রস লেগে যাবে। লাগুক, এসো, আমাকে একটা চুমু দাও। টুনি লজ্জিত মুখে মাকে চুমু খেয়ে ফিস করে বলল, জানো মা, বাবলু এখনো আসেনি। সে কি? কেন? কি জানি। বাসার আর সব লোকজন কোথায়? মনে হচ্ছে তুমি ছাড়া কেউ নেই। বুয়া আছে, দাদা দাদিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, আব্বু অফিসে, চাচাও অফিসে। তোমাকে একা ফেলে গেছে? একা কোথায়, বুয়া তো আছে। নীলু গোসল করতে ঢুকল। টুনিকে বলল দরজার পাশে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে। টুনি বলল, কেন মা? নীলু হেসে বলল, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, তাই। তোমার কথা শুনতে ভালো লাগছে। আমি খুব সুন্দর করে কথা বলা শিখেছি, তাই না মা? হ্যাঁ। বাবলু কি আমার মতো সুন্দর করে কথা বলতে পারে? না, সে তো কথাই বলে না। ছোট চাচি কি আর আসবে না মা? নিশ্চয়ই আসবে। বিনা খালার মা বলেছে আর আসবে না। তাই বলেছে বুঝি? হ্যাঁ। গোসলের পানি কনকনে ঠান্ডা, তবু নীলু মাথায় মগের পর মগ পানি ঢালছে। বন্ধ দরজার ওপাশে টুনি দাঁড়িয়ে ছেলে মানুষই সব কথা বলছে। বড় ভালো লাগছে শুনতে। তুমি আমার কথা ভেবেছিলে টুনি? হ্যাঁ, ভেবেছি। কেঁদেছিলে আমার জন্য? না। কাঁদুনি কেন? আমি বড় হয়েছি যে, তাই। বড়রা বুঝি কাঁদে না? বড় বড় মেয়েরা যখন বিয়ে করে বাপের বাড়ি ছেড়ে চলে যায়, তখন তো কাঁদে। কাঁদে না? হ্যাঁ, কাঁদে। তুমি কাঁদবে না? হ্যাঁ, কাঁদবো। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এসব দিনরাত্রির ২৬তম পর্ব। আশা করি আমার শ্রোতা বন্ধুরা আমার সঙ্গে ছিলেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।